হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিন রাত্রি 8টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের আপকামিং আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখেই প্রতিদিন রাত্রি 8টায় যে তোমাদের জন্য স্পেশাল ক্লাসটা নিয়ে আসছে সেটা হচ্ছে টপিক ওয়াইজ ডিটেলসে আলোচনা, এবং তারপর সেই টপিক থেকে প্রিভিয়াস ইয়ার্সে 2011 থেকে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো এসছে তার মধ্যে থেকে বাছাই করা প্রশ্নগুলো নেওয়া, কোন পরীক্ষা এসছে সিটেট পরীক্ষাতে এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাতে। তো সেই টপিক চলতে চলতে আমাদের আজকে ক্লাস নাম্বার 15 এবং আজকের আমাদের আলোচ্য বিষয় বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিখন বা টিচিং লার্নিং মেথডস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা CWSN। এই CWSN নিয়ে অনেকেই এবছর যারা প্রাইমারি ইন্টারভিউতে গেছিল, বাকিদের তো ইন্টারভিউ বাকি আছে, তো এই CWSN নিয়ে অনেককে কোয়েশ্চেন কিন্তু করা হয়েছে। এই CWSN বা চিলড্রেন উইথ স্পেশাল নিডসটা কি? বেসিক্যালি দেখো, আমাদের মনের মধ্যে একটা ধারণা রয়েছে যে চিলড্রেন উইথ স্পেশাল নিডস এই শব্দটা আমরা যখনই শুনি তখনই আমাদের মাথায় আসে যে সমস্ত বাচ্চারা পিছিয়ে পড়া, যে সমস্ত বাচ্চারা লেখাপড়ার দিক থেকে, শারীরিক দিক থেকে, বৌদ্ধিক দিক থেকে পিছিয়ে রয়েছে, শুধুমাত্র তারা। এখানে শুধুমাত্র তারা কিন্তু নয়, তার পাশাপাশি যে সমস্ত বাচ্চারা গড় বাচ্চাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে, তারাও কিন্তু স্পেশাল নিডস তাদের প্রয়োজন, তাদের যে চাহিদা, তাদের যে জ্ঞান ক্ষুধা সেটা পূরণ করার জন্যে। তো বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী কারা দেখে নিই। যেসব শিক্ষার্থীর শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সংবেদন বলতে সেটা দৃষ্টি, শ্রবণ হতে পারে, আচরণগত অথবা শিক্ষণগত বৈশিষ্ট্য সাধারণ শিক্ষার্থীদের তুলনায় ভিন্ন হয়। ভিন্ন মানে শুধু কম নয়, বেশিও হতে পারে, এবং যাদের জন্য বিশেষ শিক্ষণ সহায়তা প্রয়োজন। বিশেষ শিক্ষণ বলতে স্পেশাল টিচিং, শিক্ষণ হচ্ছে টিচিং, তাদের বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস বলা হয়ে থাকে। তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হলো আমাদের, যে স্পেশাল নিডস মানেই যে শুধুমাত্র যারা পিছিয়ে রয়েছে, যাদেরকে বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে নর্মাল করতে হবে তা নয়, যারা নর্মালের থেকে একটু বেশি অ্যাডভান্স তাদেরকেও কিন্তু স্পেশাল নিডস, স্পেশাল কেয়ার করতে হবে, নাহলে তারাও কিন্তু আস্তে আস্তে ডিম হয়ে যাবে। ঠিক আছে? তো যেসব শিশু তাদের নিজের বিশেষ বৈশিষ্ট্য ও প্রয়োজনের কারণে অতিরিক্ত শিক্ষাগত সহায়তা এবং উপযুক্ত শিক্ষণ পদ্ধতির প্রয়োজন বোধ করে, তাদের বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু বলা হয়। যেমন আমরা রিমেডিয়াল ক্লাসেস, তোমরা যারা যারা রেগুলার ক্লাস করছো, আমরা রিমেডিয়াল ক্লাসেসের কথা আলোচনা করি, প্রায়শই আলোচনা করি। এই রিমেডিয়াল ক্লাসেসটা কি? রেমেডি মানে কি? রেমেডি মানে হচ্ছে প্রতিকার। তাহলে রিমেডিয়াল ক্লাসেস মানে হচ্ছে প্রতিকারমূলক ক্লাসেস। অর্থাৎ একটা বাচ্চা কোনো কিছু শিখতে পারছে না, পিছিয়ে আছে, তাহলে তাকে শেখানোর জন্য যেই পদ্ধতিতে নতুন করে আলাদা করে সেই বাচ্চাটাকে শেখানো হবে, যাতে করে সে বাকি বাচ্চাদের মতো মূল স্রোতে ফিরে আসে, সেটা একটা রিমেডিয়াল ক্লাস। আবার আবার কি, যে মনে করো যে একটা বাচ্চা বা একাধিক বাচ্চা যারা ক্লাসে যেটা পড়া হচ্ছে সেটা জানার পরেও তাদের মধ্যে জানার আরও তীব্র ইচ্ছা সেই বিষয়ে, তাদের জন্য রিমেডিয়াল ক্লাস কিন্তু দেওয়া যায়। ঠিক আছে? নেক্সট বলেছে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের প্রকারভেদ। প্রকারভেদ: দৃষ্টি প্রতিবন্ধী, ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যারা চোখে দেখতে পায় না বা কম দেখতে পায়, যেমন কম দেখতে পায়, সম্পূর্ণ অন্ধ হতে পারে। শিক্ষণ পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি। আমরা ব্রেইল পদ্ধতি নিয়ে ডিসকাস করব আলাদা করে, যে লুই ব্রেইলের নাম অনুসারেই কিন্তু এই ব্রেইল পদ্ধতির নাম হয়েছে, যেখানে 6টা ডটস থাকে। 6টা ডটস থেকেই কিন্তু তারা সমস্ত যে অ্যালফাবেট সেগুলো জানে এবং সেই হিসাবে তাদের কিন্তু পড়াশোনা করে। মানে তারা হচ্ছে আঙ্গুল দিয়ে ফিল করে করে পড়ে যে এই শব্দের মধ্যে কতগুলো ডট আছে, এই ডট দেখে দেখে তারা 1টা ডট, 2টা ডট, 3টা ডট, 4টা ডট করে 6টা ডটের মধ্যে কিন্তু সমস্ত অ্যালফাবেটগুলোকে তারা সাজিয়ে নিয়েছে। ঠিক আছে? অডিও ম্যাটেরিয়ালসের মাধ্যমে, অডিও ম্যাটেরিয়ালস বলতে যেটা হচ্ছে তোমার লার্নিং বাই লিসনিং। আমরা যেরকম লার্নিং বাই ডুইং করছি, এটা ডুইং এ কাইন্ড অফ ডুইং, বাট লিসনিং, শুনে শুনে শেখা। মানে কোন একটা ক্লাসকে, বা মনে করো এখন তো বর্তমানে অডিও ভিজুয়াল মানে এইডস তো অনেক রয়ে চলে এসছে, তো মনে করো শুধু অডিও শুনে শুনে, কানে কানে শুনে। যেমন কিছুদিন আগেই দেখছিলাম একটা টিভি রিয়ালিটি শোতে, একজন মেয়ে এসছেন যিনি একদম গলাটা একদম তার লতা মঙ্গেশকরের মতো লতা কণ্ঠী, এত সুন্দর গান গাইছেন, বাট তিনি দেখতে পাচ্ছেন না, তাই তিনি চোখে দেখেন না। ঠিক আছে? তো এই যে শুনে শুনে বিষয়টাকে যে আত্মস্থ করা, স্পর্শ নির্ভর উপকরণ, মানে টাচ করে করে, ফিল করে করে শেখা, এটাই।
তো ফার্দার যাওয়ার আগে একবার বলে দিই, এই বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীরা কারা হয়? যারা দেখবে শারীরিক বৈশিষ্ট্য যাদের মধ্যে আলাদা রকমের রয়েছে, মানসিক এবং বৌদ্ধিক বৈশিষ্ট্য অন্য অন্য রয়েছে। মানসিক এবং বৌদ্ধিক বলতে মনে করো মেন্টাল এবিলিটি এক একজন এক এক রকম। যেমন আমরা তারে জামিন পার মুভিতে যদি দেখেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি বাচ্চাটা বেসিক জিনিসগুলোই করতে পারছে না, জুতোর লেস বাঁধতে পারছে না, শার্টের বাটন ঠিক করে বাঁধতে পারছে না, লাগাতে পারছে না, এগুলো কমন ব্যাপার করতে পারছে না। কিন্তু সে ড্রয়িং যখন করছে তখন সে মাস্টারপিস এক একটা ড্রয়িং আঁকাচ্ছে। যে বাচ্চারা বলছি মানে সেনাবাহিনীরা মাটির নিচে ড্রিল করে এক জায়গা থেকে আরেক জায়গায় সেনা ঘাঁটিতে গিয়ে সেখানে তাদেরকে অ্যাটাক করছে। তো মানে তাদের একদিকে ব্রেনটা কাজ না করলে অন্যদিকে ব্রেনটা তুখোরভাবে কাজ করছে। তো এরা হচ্ছে বৌদ্ধিক বৈশিষ্ট্য এদের এক এক রকম হয়, ভিন্ন ভিন্ন হয়। শ্রবণজনিত বিশেষ প্রয়োজনের এদের হতে পারে, তারপর এদের শিক্ষণের বিশেষ প্রয়োজন হতে পারে, এবং তাদের বিভিন্ন রকমের জিনগত কিছু ডেফিসিয়েন্সি থাকে, বা কেউ খুব স্মার্ট হয়। আমরা এর আগে দেখেছি যে যাকে গুগল বয় বলা হয়ে থাকে, গুগল বয়, ইন্ডিয়ান গুগল বয়, ঠিক আছে, যে মাত্র 13 না 14 বছর বয়সেই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর সে দিতে পারছে। তাকে যে কোনো কোয়েশ্চেন করা হলেই সে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু দিতে পারছে। এগুলো তো তারপর কি শিক্ষার্থীদের প্রকারভেদের মধ্যে আমরা দৃষ্টি প্রতিবন্ধী দেখলাম, এবার কি শ্রবণ প্রতিবন্ধী, মানে যারা হিয়ারিং ইম্পেয়ার্ড, যে কম শুনতে পায়, সম্পূর্ণ বধির হতে পারে। এবার দেখবে কেউ যদি জন্ম থেকেই বধির হয় তাহলে সে কিন্তু বোবাও হবে। কেন বোবা হবে? তখন বলবে যে কেন বোবা হবে, কারণ আমরা বেসিক্যালি যেটা শিখি সেটা হচ্ছে শুনি, তারপরে আমরা বলতে শিখি। এবার যে বাচ্চাটা জন্ম থেকে কিছু শুনতে পাচ্ছে না সে বলবে কিভাবে? বোঝা গেল? অর্থাৎ যে একদমই জন্ম থেকে বধির সে কিন্তু বোবা, মুখ হয়ে যাবে, সে ডিফ অ্যান্ড ডাম আমরা বলি না, ডিফ অ্যান্ড ডাম, যে ডিফ যে কানে শুনতে পায় না, সে ডাম, সে বোবা হয়ে যাবে। আবার যে কম 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 করে শুনতে পায় সে কম কম বলতেও পারবে। তো এর ক্ষেত্রে শিক্ষণ পদ্ধতি হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। দেখবে যারা হচ্ছে বধির রয়েছে, যারা বোবা রয়েছে, তারা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। লিপ রিডিং, আমি এর আগের দিন বলেছিলাম লিপ রিডিংটা কী জিনিস। লিপ রিডিংটা হচ্ছে ক্লাসরুমের মধ্যে যদি কোনো একটা বাচ্চা সে যদি বধির হয় তাহলে তাকে আমি ফার্স্ট বেঞ্চে বসাতে পারি। ফার্স্ট বেঞ্চে বসালে আমি যখন পড়াবো, কারণ আমি প্রত্যেককে তো চ্যাপ্টারটা ওপেন করতে বলেছি, প্রত্যেকের হাতের কাছে বইয়ের পেজটা রয়েছে। তো এবার সেই বাচ্চাটা আমার লিপটা রিড করতে পারবে, যে আমি কি বলতে চাইছি সেটা বুঝে সে কিন্তু অনেকটাই লেকচারটাকে আত্মস্থ করতে পারবে। আচ্ছা, ভিজুয়াল এইডস রয়েছে, যেহেতু ও চোখে দেখতে পায় বাট শুনতে পায় না, তাহলে সে দেখেও কিন্তু শিখতে পারবে, বুঝতে পারবে। এরপরে বুদ্ধি বিকাশে প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়ালি ডিসেবলড, যার ইন্টেলেক্ট খুব একটা ভালো নয়, যার বৌদ্ধিক বিকাশটা খুব একটা ভালো হয়নি, তারা কি করবে? তাদের শেখার গতি ধীর, মানে মন্থর বলতে পারো, খুব ধীর গতিতে সে কিন্তু শিখবে, আস্তে আস্তে শিখবে, অল্প অল্প করে শিখবে। বাকি বাচ্চাদের মতো সে শিখতে পারবে না, সে পিছিয়ে থাকবে। সমস্যা সমাধান ক্ষমতা কম, প্রবলেম সলভিং যেটাকে আমরা বলি, প্রবলেম সলভিংটা কোথা থেকে এসছে? লার্নিং বাই ডুইং থেকে। প্রবলেম সলভিং সে করতে পারছে না, একই প্রবলেমে সে বারবার আটকাচ্ছে, তাকে হেল্প করে দেওয়ার পরেও সে আটকাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? ছোট ছোট ধাপে শেখানো, তাদেরকে ছোট ছোট বিষয়গুলোকে শেখানো, এবং মানে ধাপে ধাপে ব্যাপারটাকে ছোট ছোট করে ভেঙে 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 তাকে কিন্তু শেখানো, ঠিক আছে? এটা কিন্তু করা যেতে পারে। রিপিটেশন করতে পারি, পুনরাবৃত্তি, একই কাজ তাকে বারংবার করিয়ে করিয়ে তাকে কিন্তু সেই বিষয়ে পারদর্শী করে ফেলতে পারি। সহজ ভাষা ব্যবহার, মানে ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যাতে করে সে সে যেরকম ভাষা বুঝতে পারছে তাকে সেইভাবে কিন্তু শেখানো, ঠিক আছে? এটা কিন্তু করা যেতে পারে যারা বুদ্ধি বিকাশে। যেইটা আমাদের একটা আলাদা ক্লাস হবে, আগামীকালই হবে, সেটা হচ্ছে শিখন প্রতিবন্ধীদের নিয়ে, লার্নিং ডিসেবলডদের নিয়ে। আগামীকাল আরও অনেক হবে, এখানে জাস্ট 3টা রেখেছি, এখানে আরও রয়েছে, ঠিক আছে? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া রেখেছি, এছাড়াও ডিসপ্রাক্সিয়া রয়েছে, আরও অনেক রয়েছে। আমরা আগামীকাল সেটা কিন্তু করবো, অটিজমের ব্যাপারটাও আগামীকাল আমরা করব। তো আজকে জাস্ট একবার উপরে উপরে বলে যাই। ডিসলেক্সিয়া হচ্ছে বাচ্চাদের পড়ার সমস্যা, মানে মিরর ইমেজ দেখে, ঠিক আছে? যে মনে করো পিকে কিউ দেখা, বা মনে করো যে ডাব্লিউকে এম দেখা, বা মনে করো যে একই রকম দেখতে শব্দগুলোকে, মনে করো এনটাকে এরকম না লিখে এনটাকে এরকম লিখছে, ঠিক আছে? একই রকম শব্দগুলোকে দেখতে তার ভুল হচ্ছে, তার বুঝতে সমস্যা হচ্ছে, মনে করো এসটাকে এরকম করে লিখছে। তো এটা হচ্ছে আমরা বলি ডিসলেক্সিয়া। ডিসগ্রাফিয়া হচ্ছে লেখার সমস্যা,
সে লিখতে পারছে না, লিখতে অসুবিধা হচ্ছে। ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে গাণিতিক সমস্যা, সে হিসাব করতে পারছে না ঠিক করে। তো এগুলা শিক্ষা পদ্ধতি কি মাল্টি সেন্সরি টিচিং, তাকে ভিন্ন ভিন্নভাবে পড়াতে হবে। রিমিডিয়াল টিচিংটা খুব ইম্পর্টেন্ট। আর ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, যে যেরকম যার যেরকম প্রয়োজন সেই প্রয়োজন মাফিক শেখাতে হবে। ইন্ডিভিজুয়ালাইজড ডেসক্রিপশন মানে কি বলেছি, ইনস্ট্রাকশন মানে যে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকে যে যেই জায়গাতে পারদর্শিতা যার কম বা যার যেখানে অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, সেখানে তাকে কিন্তু শেখানো দরকার। একবার আমরা একটু দেখে নিই যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড বাচ্চাদের দেখো এখানে এখানে গিয়ারগুলো দিয়েছে, যে স্পিকার নিয়ে বা তারপর তোমার হচ্ছে যে এই যে এটা হচ্ছে ব্রেইলের বই, ঠিক আছে, দেখো ডটগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে একদম মানে খুব একটা পরিষ্কার এখানে অতটা বোঝা যাচ্ছে না, আমি করাবো, এরপরে যখন করাবো তখন বোঝাবো, ঠিক আছে। তো ব্রেইলের এটা হচ্ছে বই, এটা নিয়ে করা যেতে পারে। তারপর যারা হচ্ছে হিয়ারিং ইম্পেয়ার্ড রয়েছে তাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ, এভাবে সাইন ল্যাঙ্গুয়েজে করা যেতে পারে, তারা লিপ রিড করতে পারে, ঠিক আছে। ইন্টেলেকচুয়ালি ডিসেবল কি, তাদেরকে পেশেন্স রাখতে হবে, তাদেরকে বারবার প্র্যাকটিস করতে দিতে হবে, ঠিক আছে। আর লার্নিং ডিসেবলগুলো তো আমরা বললামই, যে তারা হচ্ছে পড়তে লিখতে হিসাব করতে সমস্যা হচ্ছে, মেন্টালি প্রবলেম হচ্ছে, সেগুলোর ক্ষেত্রেও তাদেরকে মাল্টি সেন্সরি টিচিংয়ের মানে বিভিন্ন রকমভাবে তাদেরকে পড়াতে হবে যাতে তারা পড়াতে ইন্টারেস্টটা পায়। এবং আলটিমেটলি আমরা কি দেখবো, অটিজম আক্রান্ত বাচ্চা, এই অটিজম আক্রান্ত বাচ্চা বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD, এটা কি, সামাজিক যোগাযোগের সমস্যা হয় এদের, এদের ফিজিক্যালি এবং মেন্টালি এরা কি হয়, এরা হচ্ছে বিচ্ছিন্ন হয়, এরা হচ্ছে অনেকটা পিছিয়ে থাকে, বা মনে করো যে এদের ডেভেলপমেন্টটা হয় না কোনো কারণে, সেই কারণে এরা কিন্তু কোপ করতে পারে না সমাজে। আচরণে পুনরাবৃত্তি, একই আচরণ বারংবার করছে, একই আচরণ বারংবার করছে, যেটা নর্মাল মনে হয় না। স্ট্রাকচার্ড লার্নিং, স্ট্রাকচার্ড লার্নিং মানে হচ্ছে এদেরকে গঠনগতভাবে শেখাতে হবে, ধাপে ধাপে শেখাতে হবে, ধাপে ধাপে এদেরকে শিখন প্রদান প্রদান করতে হবে। ভিজুয়াল শিডিউল, তাদেরকে ভিজুয়াল দেখে দেখে বোঝাতে হবে যে এই অবধি করেছো বা এইটা এইভাবে করা হয়েছিল, তুমি এটা করেছিলে নিজে, তা আজকে তুমি পারবে কিনা করতে, এটা দেখো করতে পারছো কিনা, পারবে, তারপর তাকে সেখান থেকে অ্যাডভান্স করতে হবে। বিহেভিয়ার মডিফিকেশন মানে তার ব্যবহার যে রয়েছে, তার আচরণ যে রয়েছে, সে আচরণে পরিবর্তন করাতে হবে এবং তাকে বুঝিয়ে বুঝিয়ে করাতে হবে বিষয়গুলো। তো অটিস্টিক বাচ্চা যাদেরকে আমরা বলি অটিজম, এটা কিন্তু কাজ হয়। আর এরপরে আসে হচ্ছে মেধাবী বাচ্চা যারা গিফটেড, এরাও তো আলাদা বাকিদের থেকে, এরাও তো আলাদা। আমরা কি বলি যে সচিন তেন্ডুলকারের সেই স্ট্রেট ড্রাইভটা গিফটেড, তাই না, তার যে টাইমিং, তার যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, সেটা গিফটেড। আমরা কি বলি লিওনেল মেসির যে ড্রিবলিং, সেটা হচ্ছে গিফটেড, ঠিক আছে। আমরা বিরাট কোহলির কথা বলি, আমরা রোনাল্ডোর কথা বলি, রোনাল্ডো বিরাট কোহলি হচ্ছে সেই এক্সাম্পল যারা হচ্ছেন নেভার গিভ আপ অ্যাটিটিউড, যেখান থেকে মানুষ যেখানে কোয়েশ্চেন করেছে সেই জায়গাতে মানুষকে একদম এমনভাবে জবাব দিয়েছেন তারা তাদের কর্মের মাধ্যমে, যে মানুষ সেই কোয়েশ্চেনটা করার সাহস আর দ্বিতীয়বার দেখায়নি। ওয়ার্ক এথিক্সে তারা গড। তো তার মানে কি, এরাও এক এক রকমের গিফটেড, যাদের এত টলারেন্স, যাদের এত মানে পেশেন্স, যাদের এত আমরা যেটাকে বলি হচ্ছে পারজিভারেন্স রয়েছে। তো মেধাবী বাচ্চাদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এদের আইকিউ খুব ভালো হয়, এরা চট করে বুঝতে পারে, খুব তাড়াতাড়ি এরা শেখে। তো শিক্ষণ পদ্ধতির মধ্যে আমরা করতে পারি এনরিচমেন্ট প্রোগ্রাম, যেই টপিকটা আমি পড়িয়েছি ওদেরকে, যেই টপিকটা পড়িয়েছি সেই টপিকটাকে আরও ভালো করে ওদেরকে রিমিডিয়াল ক্লাসেসে করানো যেতে পারে। অ্যাক্সেলারেশন প্রোগ্রাম, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আরও গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর প্রজেক্ট ওয়ার্ক মানে তাদেরকে কি করতে দেওয়া, প্র্যাকটিক্যাল করতে দেওয়া, যে ঠিক আছে তোমরা যখন বুঝতে পেরেছো তাহলে এটা নিজে থেকে করে নিয়ে আসবে, তাহলে সেই বাচ্চাগুলো হাতে কলমে শিখবে, আরও ফাস্ট শিখবে, আরও বেশি শিখবে, ঠিক আছে। বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার মূলনীতিটা কি, প্রিন্সিপালস অ্যান্ড টিচিং মেথডস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমরা গতকালকের যে ক্লাসটা করেছিলাম যে ইন্ডিভিজুয়াল বা ডিফারেন্সেস যেটা রয়েছে, অর্থাৎ ব্যক্তি স্বতন্ত্র পার্থক্য, যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, তার মানে প্রত্যেকটা বাচ্চাই আলাদা এবং তাদের প্রয়োজন মোতাবেক আমাদেরকে কিন্তু তাদেরকে পড়াতে হবে। তো প্রত্যেক শিশুর জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। আমি একটা গদ রেডি করে গেছি এবং সেটাই আমি সকলকে বলছি তোমরা এটা গিলবে ইন দ্য সেন্স যে আমি এটা বানিয়ে এনেছি, এখন তোমাদেরই করতে হবে। যেরকম গণিতের ক্ষেত্রে অনেক দেখা যায় বাচ্চাদের সঙ্গে বিরোধ ঘটে অনেকের, কীরকম, যে গৃহশিক্ষক আছেন
গৃহশিক্ষক বাচ্চাটাকে একরকম গণিত শিখিয়েছে, স্কুলের শিক্ষক মহাশয় একরকম গণিত শিখিয়েছেন, এবার দুটো গণিত ভিন্ন ভিন্ন রকমের, এবার দুটো গণিত দুজন অ্যাকসেপ্ট করতে পারছে না, বাচ্চাটা মাঝখানে পড়ে গেছে মহা ফাপড়ে, এবার ও কী করবে? এই বিষয়টা কিন্তু হয়, এই বিষয়টা করা কখনোই উচিত নয়। ফ্লেক্সিবল হতে হবে, প্রত্যেককে ফ্লেক্সিবল হতে হবে, একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হলে হবে না। ইনক্লুশন, ইনক্লুসিভ থেকে এসছে কথাটা, অর্থাৎ সাধারণ শিশুদের সঙ্গে একত্র শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন আজকে রয়েছে আমাদের। ইনক্লুসিভ এডুকেশন, যখনই চিলড্রেন উইথ স্পেশাল নিড আসবে তখনই ইনক্লুসিভ এডুকেশনের কথাটা আসবেই, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে দেখলাম হচ্ছে ইকুয়াল অপরচুনিটি, প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে। সমান সুযোগ মানে কি? যে আজকে আমি সবাইকেই তো সমানভাবে পড়ালাম ক্লাসরুমে গিয়ে, তাহলে কে শিখলো না শিখলো আমার দেখে তো লাভ নেই, আমি তো সমান সুযোগ দিয়েছি, তা নয়। তোমার লেকচারের মধ্যে অল্প, তোমার লেকচারটা শোনার পরই যারা গিফটেড রয়েছে তারা চট করে ব্যাপারটা বুঝে নিলেও যারা একটু দুর্বল তারা কিন্তু বুঝতে পারবে না, তাদেরকে একটু সময় দিতে হবে। তো এটাকে ইকুয়াল অপরচুনিটি বলা হয়। রেসপেক্ট ফর ডাইভার্সিটি, প্রত্যেকে যে সেম হবে না সেই বিষয়টাকে মানতে হবে এবং সেই বিষয়টাকে গ্রহণ করতে হবে, সম্মানও করতে হবে। তো বৈচিত্র্যের প্রতি সম্মান রাখতে হবে। চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ, অর্থাৎ যেখানে শিশু কেন্দ্রিক যে অ্যাপ্রোচটা, বাচ্চাটাকে কেন্দ্র করে যে অ্যাপ্রোচটা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু মানতেই হবে। তো শিশু কেন্দ্রিক শিক্ষা রাখতেই হবে। এখানে যেরকম এনরিচমেন্ট প্রোগ্রাম, অ্যাক্সেলারেশন প্রোগ্রাম, প্রজেক্ট ওয়ার্ক আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, এবং এদিকে কি ইন্ডিভিজুয়ালাইজেশন, ইনক্লুশন, ইকুয়াল অপরচুনিটি, রেসপেক্ট ফর ডাইভার্সিটি, চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। এটা হচ্ছে ঘুরে ফিরে শেষ কথা, যে শিশু কেন্দ্রিক হতে হবে। শিশুটা কেমন, সে কতটা গ্রহণ করতে পারছে সেই মোতাবেকই কিন্তু করতে হবে। বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণ পদ্ধতি। ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। যে শিক্ষা ব্যবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিক্ষার্থীরা একই শ্রেণীকক্ষে একসঙ্গে শিক্ষা লাভ করে তাকে ইনক্লুসিভ এডুকেশন বলে। কি বললো? যে শিক্ষা ব্যবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন মানে স্পেশাল নিডস যাদের রয়েছে, যেসব বাচ্চাদের স্পেশাল নিডস রয়েছে, ও সাধারণ শিক্ষার্থীরা একই শ্রেণীকক্ষে একসঙ্গে শিক্ষা লাভ করে, একই শ্রেণীকক্ষে, সে হতে পারে সেই বাচ্চাটা বিকলাঙ্গ, হতে পারে সেই বাচ্চাটা গিফটেড, হতে পারে সেই বাচ্চাটা অটিস্টিক, হতে পারে সেই বাচ্চাটা দুর্বল, হতে পারে সেই বাচ্চাটা মনে করো যে ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে এসছে, বা হতে পারে সেই বাচ্চাটা খুব সম্ভ্রান্ত পরিবার থেকে, সেই এত ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চাগুলো এসছে, তবুও একটা ক্লাসরুমে তারা পড়ছে। এটাই তো ইনক্লুসিভ এডুকেশন। এখানে সুবিধা হচ্ছে বৈষম্য কমায়, যেহেতু একসঙ্গে পড়ানো হচ্ছে তাহলে এখানে কোনো বৈষম্য ভেদাভেদ থাকে না, সামাজিকীকরণ বৃদ্ধি করে, সোশ্যালাইজেশনটা বাড়ায় এবং তার পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়ায়। ইনক্লুসিভ এডুকেশন এর মধ্যে কি রয়েছে? ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, আইইপি, অর্থাৎ প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য আলাদা শিক্ষণ পরিকল্পনা। সবাই যে তোমার একই পরিকল্পনাতে শিখে যাবে সেটা ভাবলে কিন্তু হবে না। ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং নিয়মিত মূল্যায়ন করতে হবে। অর্থাৎ আজকে যেই বাচ্চাটা একটু দুর্বল আছে, তার আমি আজকে দেখলাম যে সে দিনে 3টা ম্যাথ সলভ করতে পারছে নিজে থেকে, তাহলে তাকে +1+1 এইভাবে তার কিন্তু প্রগতি করতে হবে। আবার যেই বাচ্চাটা আজকে দিনে 30টা অঙ্ক সলভ করছে, তাকে +5 বা +10 এইভাবে করে কিন্তু তাকে প্রগতিতে আনতে হবে। অর্থাৎ আমি জাস্ট গণিত করার ক্ষেত্রে বললাম, এটাকে একটা টাস্ক মনে করো তোমরা, শুধু গণিতই নয়, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকের ইন্ডিভিজুয়ালাইজড একটা রোড ম্যাপ থাকতে হবে, ঠিক আছে? নিয়মিত মূল্যায়ন করতে হবে, অর্থাৎ ইভ্যালুয়েশন করতে হবে। সেটা সিসিই হতে পারে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হতে পারে, সেটা ফর্মেটিভ হতে পারে। ফর্মেটিভটা কি বলেছিলাম? ক্লাস চলাকালীন, অর্থাৎ 3 মাসে যদি পরীক্ষা হয় তাহলে 3 মাস যে কন্টিনিউ ক্লাস হলো এবং ক্লাস হতে হতে যে মূল্যায়ন হচ্ছে সেটা। তারপরে সামেটিভ, 3 মাস পরে যেটা হবে সেটা হচ্ছে সামেটিভ, ঠিক আছে, ইত্যাদি। রিমিডিয়াল টিচিং অর্থ কি? রিমিডিয়াল টিচিংয়ের অর্থ এটা ত্রুটি সংশোধনমূলক শিক্ষা, বা আমরা যেটাকে বলে থাকি প্রতিকারমূলক শিক্ষা ব্যবস্থা। এটা ব্যবহার করার মাধ্যমে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এগুলোকে ঠিক করা যায়। মাল্টি সেন্সরি টিচিং, এটার অর্থ কি? একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে শিক্ষা, যেখানে আমরা অডিও ভিজুয়াল এইডসের মাধ্যমে পড়াতে পারি, ঠিক আছে, এখানে আমরা প্রজেক্টরের মাধ্যমে পড়াতে পারি, এখানে আমরা আরও অন্যান্য সমস্ত বিষয়ের মাধ্যমে করাতে কিন্তু পারি, ঠিক আছে।
এর উদাহরণ কি আছে? দেখা, শোনা, বলা, স্পর্শ করা। বিশেষভাবে কার্যকর কি? ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের জন্য এটা বিশেষভাবে কিন্তু কার্যকর রয়েছে। ডিসলেক্সিক কারা? যারা ঠিকভাবে পড়তে পারছে না, যারা ঠিকভাবে লিখতে পারছে না। ঠিক আছে, আশা করি বিষয়গুলো কারো বুঝতে প্রবলেম হচ্ছে না, একদম ইজি রয়েছে, সহজ রয়েছে বিষয়গুলো। একবার আমরা এই ব্যানারটাকে দেখে নেব, এখানে কি বলেছে, আমি একটু এটাকে জুম আউট করে দিচ্ছি। হ্যাঁ, ইম্পর্টেন্ট টিচিং মেথডস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনে তো একটা আলাদা ক্লাসই করেছি আমরা, সেখানে প্রচুর ডিসকাশন হয়েছে। রিমিডিয়াল টিচিং মানে এই যে দেখো একজনকে আলাদা করে পড়াচ্ছে, অর্থাৎ কার কোথায় প্রবলেম রয়েছে তাকে সেখানে শেখানোর জন্য রিমিডিয়াল টিচিংটা লাগবে। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম বা আইইপি, এখানে ক্লাসরুমের মধ্যে ম্যাম এখানে একে আলাদা করে বোঝাচ্ছে, ওকে আলাদা করে গিয়ে বোঝাচ্ছে, ওকে আলাদা করে গিয়ে বোঝাচ্ছে, এটাকে আমরা বলবো ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। তারপরে কি মাল্টি সেন্সরি টিচিং, অর্থাৎ এখানে বিভিন্ন রকম ভিজুয়াল লার্নিং আছে, অডিও আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকমের মেথডসকে ইউজ করে এখানে পড়ানো হচ্ছে, এটা হচ্ছে মাল্টি সেন্সরি টিচিং। এবং কোঅপারেটিভ লার্নিং মানে একে অপরের সঙ্গে পড়ানো, এবং এখানে পিয়ার গ্রুপটাও কিন্তু আসবে, যে পিয়ার কোঅপারেশন মানে মনে করো এই 5 জনকে স্যার পড়ালেন এবং তার মধ্যে এই বাচ্চারা সব শিখেছে, ও এখন বাকিদেরকে ওদের মতন করে সহজ ভাষায় বুঝিয়ে দিল যে এটা এভাবে করবি দেখবি হয়ে যাবে, তো ওরা শিখে গেল, এটাকে পিয়ার কোঅপারেশনও বলা হয়ে থাকে। কোঅপারেটিভ লার্নিংটা কি? দলগতভাবে শেখা, অর্থাৎ টিম ওয়ার্ক, টিম ভাবে, মানে পিয়ার গ্রুপিং। এই পিয়ার গ্রুপ কথাটা তোমরা বারংবার পাবে। সুবিধা হচ্ছে সামাজিক দক্ষতা বৃদ্ধি, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, পিয়ার গ্রুপের মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলো শেখা যায় যেগুলো আমরা এল্ডারলি আমাদের যারা রয়েছে তাদের সঙ্গে আমরা ডিসকাস করতে পারিনি, কিন্তু আমাদের বন্ধু মহলে যারা থাকে তারা কিন্তু খুব সহজেই শেখাতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা চট করে তাদের কাছে জানতে পারি। সহপাঠী সহযোগিতা। ঠিক আছে, শিক্ষকের ভূমিকাটা ইম্পর্টেন্ট। শিক্ষকের ভূমিকা কি? একজন শিক্ষক কি হবেন? ধৈর্যশীল হবেন, তার মধ্যে পেশেন্স থাকবে, সহানুভূতিশীল থাকবেন তিনি সবসময় অ্যাফার্মেটিভ চিন্তা করবেন, ইতিবাচক মনোভাব রাখবেন, শিশুর সক্ষমতা অনুযায়ী শিক্ষা দেবেন এবং পরিবার ও বিদ্যালয়ের মধ্যে সমন্বয় করবেন। ঠিক আছে, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ অভিযোজন কি? ফিজিক্যাল অ্যাডাপশন। ফিজিক্যাল অ্যাডাপশনটা কি? অর্থাৎ তারা তাদের যে কোয়ালিটি ক্ষমতা রয়েছে সেই মোতাবেক তাদেরকে আসন ব্যবস্থা করে দেওয়া, সিটের ব্যবস্থা করে দেওয়া। এবার কাউকে র্যাম্পের ব্যবস্থা করে দেওয়া যাতে করে সে তার হুইল চেয়ার টেনে চলতে পারে, কাউকে ফার্স্ট বেঞ্চে এনে বসিয়ে দেওয়া যাতে করে সে টিচারের লিফটটা রিড করতে পারে। অর্থাৎ ফিজিক্যাল অ্যাডাপশনটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারিকুলাম অ্যাডাপশন, সহজ পাঠ্যবস্তু এবং তার পাশাপাশি ওই পাঠ্যবস্তুকে সহজভাবে বোঝানোর যে কৌশল সেইটাও কিন্তু এখানে থাকবে। আচ্ছা, অতিরিক্ত সময় মানে আমার 1.5 ঘন্টা ক্লাস বা আমার 45 মিনিট ক্লাস আমি 45 মিনিট করাবো, করিয়ে চলে যাব, তা কিন্তু হবে না। অতিরিক্ত সময় বলেছে, অর্থাৎ টার্গেট থাকবে 45 মিনিট পড়ানো নয়, টার্গেট থাকবে বাচ্চাগুলোকে বোঝানো। ইভ্যালুয়েশন অ্যাডাপশন মানে মৌখিক পরীক্ষা, মানে যেটা এক কাইন্ড অফ ফিডব্যাক, এবং এই মৌখিক পরীক্ষাটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। সহায়ক প্রযুক্তি, সেটা টিএলএম হতে পারে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা মিস করবে না, সেটা হচ্ছে RPWD অ্যাক্ট, মানে রাইট অফ পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট পড়েছি না, RTE অ্যাক্ট 2009, যেখানে কি বলা হয়েছিল 6 থেকে 14 বছর বয়সী সবার জন্য লেখাপড়া ব্যবস্থা করা। আর এই আইনে বলা হচ্ছে প্রতিবন্ধকতার সংখ্যা 7 থেকে 21 করা হয়েছে। ঠিক আছে, 7 থেকে 21 বছর বয়স পর্যন্ত করা হয়েছে। সমান অধিকার প্রদান, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি? ইনক্লুসিভ এডুকেশন যেটা, সেটা নিশ্চিত করা। ঠিক আছে, আমরা একবার শর্ট টার্মসগুলো দেখে নেব। IRMC ইনক্লুসিভ এডুকেশন, R ফর রিমিডিয়াল টিচিং, M ফর মাল্টিসেন্সরি টিচিং, C ফর কোঅপারেটিভ টিচিং, স্পেশাল নিডস চিলড্রেন টিচিং মেথডস। এগুলো হচ্ছে মেথডগুলো, ইনক্লুসিভ এডুকেশন, রিমিডিয়াল, মাল্টিসেন্সরি, কোঅপারেটিভ। ঠিক আছে, তো টপিকটা আমাদের ডিসকাস করা হয়ে গেল। এবার আমরা এই টপিক রিলেটেড কিছু MCQ প্র্যাকটিস করব। প্রত্যেকে তৈরি হয়ে যাও। আমরা দেখব যে সিটেট পরীক্ষাতে এই কী প্রচুর প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। আমরা কিছু কম প্রশ্ন রেখেছি, আগামীতে তো যখন আমরা শুধু MCQ প্র্যাকটিস করব তখন সেগুলোকে আবার ইনক্লুড করা হবে। ওকে,
তো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি শিক্ষার্থীদের অক্ষমতার সংকেত নয়? অক্ষমতার সংকেত নয়। অক্ষর ও শব্দ চিনতে পারা, স্পষ্ট ও দ্রুত পড়া, শব্দ ধারণা বুঝতে পারা নাকি উচ্চারণের সঙ্গতি? সঠিক উত্তর শব্দ ও ধারণা বুঝতে পারা, অপশন নাম্বার সি। নেক্সট, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়ার সঙ্গে যে অক্ষমতা সম্পর্কযুক্ত তা হলো পড়া, বলা, বলা ও শোনা নাকি শোনা? ডিসলেক্সিয়া মানে কি? পঠন অক্ষমতা মানে পড়া, অপশন নাম্বার এ। এরপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেই বিদ্যালয় শিক্ষার পদ্ধতি যেখানে শুধুমাত্র বালিকাদের শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়, বেটি বাঁচাও বেটি পড়াও, অক্ষম শিশুদের অন্তর্ভুক্ত করা হয়, শারীরিক মেধা, সামাজিক, ভাষা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নির্বিশেষে অন্তর্ভুক্ত করা হয়, নাকি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ বিদ্যালয় ব্যবস্থাকে উৎসাহিত করা হয়? তাহলে যেহেতু এখানে ইনক্লুশন রয়েছে এবং সবাইকে নিয়েই শেখা, সেই জন্য অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটির কারণে শিখনের অক্ষমতার সৃষ্টি হয় না? নিচের কোনটির কারণে শিখনের অক্ষমতার সৃষ্টি হয় না? শিক্ষণের ধরন, জন্মের পূর্বে মাদকদ্রব্যের ব্যবহার, মানসিক প্রতিবন্ধকতা, শৈশবে ম্যানিনজাইটিস রোগ হওয়া। নিচের কোনটির কারণে শিখনের অক্ষমতার সৃষ্টি হয় না? সঠিক উত্তর শিক্ষণের ধরনে। শিক্ষণের ধরন মানে কি? যে টাইপ অফ টিচিং, যেটাকে আমরা বলি টাইপ অফ টিচিং। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন নিচের যেটি ছাড়া অন্য প্রশ্নগুলিকে প্রতিফলিত করে? সিটেট জুলাই 2013। আমরা বিশ্বাস করি প্রত্যেক শিক্ষার্থীর শেখার ক্ষমতা আছে। যেমন মনে করো কিছু কিছু শিক্ষার্থী থাকে যাদেরকে একটা কথা বারবার বারণ করলে তারা সেই কাজটা বারংবার করবে, সেটা কিন্তু হওয়া উচিত নয়। আমরা অসম পরিবেশে কাজ করার পরিকল্পনা এবং শিক্ষা প্রদানের চেষ্টা করি। ভালোভাবে যত্ন নেওয়ার জন্য আমরা সাধারণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পৃথক করি, নাকি আমরা শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণের জন্য কৌশল অবলম্বন করি? বুঝতেই পারছো কি হবে এখানে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কারণ এটা না করতে পারলে তো আমাদের রিমিডিয়াল টিচিং সম্ভবই নয়, তাই না? নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ইনক্লুসিভ ক্লাসরুমে সিটেট 2013-তে শিক্ষার্থীর সর্বনিম্ন গ্রেড না পাওয়া পর্যন্ত মূল্যায়ন করা হয়, শিক্ষার্থীদের চাপ কমানোর জন্য শিক্ষক নির্ধারিত পুস্তক থেকে পড়ানো হয়, যথাসম্ভব অধিক সমাধানের জন্য শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করানো হয়, শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীদের জন্য বৈচিত্র্যময় এবং অর্থপূর্ণ শিক্ষাদানের ব্যবস্থা করে। যেহেতু ইনক্লুসিভ, তাহলে যত রকম বৈচিত্র্যতা থাকবে তত রকম পড়ানোর টেকনিক আলাদা হবে। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। শিক্ষণের অক্ষমতা বা লার্নিং ডিসএবিলিটি হলো ড্যাশ। এটি নির্ধারণের ক্ষেত্রে বস্তুগত সামাজিক বিষয়ের কোনো ভূমিকা থাকে না, এটি ডিসলেক্সিয়ার অনুরূপ। শিক্ষণের অক্ষমতা সাধারণত মধ্যম এবং উচ্চ বুদ্ধাঙ্কের শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায়, সময় এবং হস্তক্ষেপের ভিত্তিতে অপরিবর্তনীয়। কারেক্ট অ্যান্সার কি? শিক্ষণের অক্ষমতা হচ্ছে শিক্ষণের অক্ষমতা সাধারণত মধ্যম এবং উচ্চ বুদ্ধাঙ্কের শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায়। অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট আসবো নম্বর 8। নিম্নলিখিতদের মধ্যে কোনটি শিক্ষণে অক্ষম বা লার্নিং ডিসএবিলিটি শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করার উপযুক্ত পদ্ধতি? কোনটার থেকে সঠিকভাবে জানা যায়? কেস স্টাডি, অ্যানেকডোটাল রেকর্ড, বিহেভিয়ার রেটিং স্কেল নাকি স্ট্রাকচার্ড বিহেভিয়ার অবজারভেশন? আমরা এর আগেও দেখেছি বিষয়টা এবং এখনও দেখছি, সেটা কি? সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, স্ট্রাকচার্ড বিহেভিয়ারিয়াল অবজারভেশন বা গঠনগত আচরণ পর্যবেক্ষণ। নেক্সট দেখো, শিক্ষণে অক্ষম বা লার্নিং ডিসএবিলিটি শিক্ষার্থীদের জীবন পরিবর্তনের জন্য উদ্যমী করার উপযুক্ত উপায় হলো ড্যাশ। সিটেট 2014। শিক্ষার্থীদের দুর্বলতার দিকে নজর দেওয়া, শিক্ষার্থীদের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করা, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রয়োগ করা যায় এমন দক্ষতা এবং কৌশল শেখানো, এই শিশুদের তাদের লক্ষ্য পূরণের জন্য উৎসাহ প্রদান করা। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রয়োগ করা
এবং যার এমন দক্ষতা এবং কৌশল শেখানো, এবং অ্যাকচুয়ালি কি প্রয়োগ করার মাধ্যমে তাদের বিভিন্ন রকমের দক্ষতা এবং কৌশল তাদেরকে ডেভেলপ করতে হবে বাচ্চাদের মধ্যে। নম্বর 10, শিক্ষক তার বিদ্যালয়ের শ্রেণীতে দুর্বল শ্রবণ শক্তিযুক্ত একজন শিক্ষার্থী পেয়েছেন, মানে সে কানে কম শুনে। শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ কি, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। অপশনসগুলো ভালো করে একবার দেখে নাও, ঠিক আছে? অপশনসগুলো ভালো করে দেখে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? যে শিক্ষক তার বিদ্যালয় শ্রেণীতে দুর্বল শ্রবণ শক্তিযুক্ত একজন শিক্ষার্থী পেয়েছেন, যে কানে কম শুনে বাচ্চাটা, তাহলে তার জন্য কি করা উচিত, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করবে। আর শেষ করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু আগামীকাল থেকে আপার প্রাইমারি ব্যাচ শুরু হচ্ছে, আগামীকাল অর্থাৎ 25 জুন থেকে। যারা একদম সিরিয়াসলি প্রিপারেশন করতে চাও তারাই যোগাযোগ করো। অ্যাডমিশন আজকে রাত্রি 12টা পর্যন্ত নেওয়া হবে। যারা ভাবছো সিরিয়াসলি প্রিপারেশন নেবে তারা যুক্ত হতে পারে, কারণ আমরা এখানে প্রতি বিষয়ের অধ্যায়ভিত্তিক বিস্তারিত ক্লাস করাবো। সেগুলোর প্রত্যেকটা পিডিএফ নোটস তোমরা পাবে, এমসিকিউ নোটস তোমরা পাবে, বিশেষ করে পাবে সিটেট এবং অন্যান্য রাজ্যের বিগত বছরগুলির প্রশ্নোত্তরের সমাধান, থাকবে নিয়মিত মক টেস্ট। ক্লাস শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ 25 জুন থেকে। তোমরা ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ করবে 9564345236-এ আপার প্রাইমারি ব্যাচ লেখে। ব্যাচের ফিস অনলি 999 রুপিস। এটা ওয়ান টাইম পেমেন্ট অনলি, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। লক্ষ্য একটাই, চাকরি নিশ্চিত করা, এবং সঠিক গাইডেন্সের কিন্তু তোমাদের দরকার রয়েছে, জরুরিতা রয়েছে, সেটা তোমরা নিতে পারো। অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস করানো হবে, সহজ ভাষায় গভীরভাবে বিষয় ব্যাখ্যা, পরীক্ষাভিত্তিক স্ট্র্যাটেজি, শর্টকাট ট্রিক্স সমস্ত কিছুই কিন্তু করানো হবে। শিক্ষক স্বপ্ন পূরণ হোক RGM এডুকেশনের সাথে। তোমরা যুক্ত হতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। আর যারা প্রাইমারি আপার প্রাইমারি একসঙ্গে প্রিপারেশন করতে চাও, যারা দুটোই পরীক্ষা দেবে মনস্থির করেছো, তারা আমাদের এই ব্যাচটা, যেটা 11 জুন থেকে শুরু হয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি কম্বাইন্ড ব্যাচ বা টেট কম্বাইন্ড ব্যাচ, সেটার ফিস অনলি 1199। তোমরা আমাদের 9564345236 হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। টেট কম্বাইন্ড ব্যাচ লিখে তোমাদেরকে সেখানেও ডিটেলস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবং আপার প্রাইমারিতে ভর্তি হতে হলে আজ রাত 12টার মধ্যে হোয়াটসঅ্যাপ করে নেবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।